আমার নাম অভিরাম মন্ডল। কেমন লাগলো এখানে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে আসছি দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি আমি। কোথায় বাড়ি আপনার? বাংলাদেশ, ঢাকা সাভারে। এখানে কার বাড়িতে এসেছেন? এখানে যে আমার ভাতিজা, এই যে আমার ভাই। আচ্ছা, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? না না, আপনার বাড়িতে এসেছেন? হ্যাঁ, বাড়িতে আপনি এসেছেন। কোথায় থাকেন আপনি বাংলাদেশে? বাংলাদেশে ঢাকা সাভারে থাকি আমি। এখানে আমার মেয়ে আছে, মেয়ের জামাই আসছে। কালী পূজায় কি প্রথম এলেন? হ্যাঁ, আমার জীবনে প্রথম আসলাম আমি। কালী পূজা ধূপগুড়িতে তো বেশ বড় করে কালী পূজা হয়। হ্যাঁ হ্যাঁ, সেই নিয়ে আসছি আমি। যাওয়ার ডেট আগে ছিল, এরা যাইতে জানে যে পূজাটা একটু উপভোগ করে যাও, এর জন্য। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। শুধু কি ধূপগুড়ি ঘুরলেন না আরো কোনো জেলায়? না, আমি আর অন্য কোথাও যাই নাই, আমি এই ধূপগুড়ি মণ্ডপ ঘুরলেন। 7-8টা মণ্ডপ হবে। কোনটা বেশি ভালো লাগলো? এই যে মাঝখানে দেখাচ্ছি, ওটা অনেকটা জাঁকজমক, প্রত্যেকটাই ভালো। এখানে যে দেবদেবতার সিনগুলি আছে, এগুলো দেখতেছি, খুব ভালো লাগতেছে আমার। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে কেমন পুজো হয়? হ্যাঁ হ্যাঁ, হয় হয়, পুজো হয়, তবে এরকম নয়, এরকম নয়, জাঁকজমক হয় না। না, অত পুজোয় কি কোনো সমস্যা হয় বাংলাদেশে? না, আমি তো থুয়েছি, সমস্যা হয় না এখনো। মানে এই সময়গুলোতে হয় না, আমার জীবনে আমি দেখি নাই, তবে হতেও পারে কোথাও, এটা আমি বলা যায় না, শিওর দিতে পারি না। দুর্গাপূজা কেমন হয়েছে বাংলাদেশে? দুর্গাপূজা হয়েছে এই বছর। আমি তো দুর্গাপূজা ছিলাম না, আমি এখানেই ছিলাম। এখানেই ছিলেন? দুর্গাপূজা এখানে দেখেছি। হ্যাঁ, এখানে দেখেছি। কয়েক মাস থেকে আছেন? হ্যাঁ, আমি 2 মাস ধরে আসছি এখানে। 2 মাস থেকে এখানে? 2 মাস থেকে, হ্যাঁ। তাহলে বেশ ভালোই এনজয় করছেন? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। আপনার কি নাম? আমার নাম অভিরাম মন্ডল। অভিরাম মণ্ডল, তিনি এসেছেন বাংলাদেশ থেকে। তিনি দুর্গাপূজা উপভোগ করেছেন উত্তরবঙ্গে, তিনি কালী পুজো দেখছেন। ধূপগুড়িতে আছেন, তিনি পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি বাংলাদেশে থাকেন। তিনি আমাদেরকে জানালেন যে বাংলাদেশে কিভাবে দুর্গাপূজা হয়, বাংলাদেশে কিভাবে কালী পুজো হয়। তবে এরকম হয় না, এতটা জাঁকজমক হয় না। হ্যাঁ, হয়। এখানে উপভোগ করেন পুজো? হ্যাঁ, পারি, আমি দেখি তো। এই বছর তো দেখতে পেলাম না, এই বছর এখানেই দেখলাম। কয়জন এসেছেন আপনারা? আমরা 4 জন এসেছি। 4 জন এসেছেন? হ্যাঁ, মেয়ের জামাই, নাতি আর আমি। আচ্ছা, হ্যাঁ। আপনার কি নামটা কি বলেন? আমার নাম অভিরাম মন্ডল। ধন্যবাদ। অভিরাম মণ্ডল, তিনি বাংলাদেশ থেকে এসেছেন। তিনি পরিবারের সঙ্গে ঘুরতে এসেছেন এবং ধূপগুড়িতে পুজো দেখছেন। এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এসআইআর নিয়ে ইতিমধ্যেই সরগরম কোচবিহারের রাজনীতি, এবং যা খবর রয়েছে তাতে প্রায় 50% বেশি ভোটার তালিকায় গরমিল রয়েছে ম্যাপিং এর পর, এমন তথ্যই সামনে এসেছে। সরাসরি চলে যাব অনন্ত মহারাজের কাছে, তিনি কি বলেন। আপনি তো কোচবিহারের রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন। অনুপ্রবেশ এই জেলার একটা মূল সমস্যা, এবং বিরোধীরা সবও রয়েছেন, আনফেন্সিং এরিয়া রয়েছেন। কি বলবেন বিষয়টা? তাহলে কি ভুয়ো ভোটার প্রচুর, যারা বাইরে থেকে এসে নথি বানিয়ে এখানে ভোটার হয়েছে? দেখুন, অনুপ্রবেশকারী সমস্যাটা শুধু এখানকার নয়, সারা ভারতবর্ষের সমস্যা। ভারতবর্ষ একটা এমন জায়গা এসে পৌঁছে গেছে, মানে বিপজ্জনক পরিস্থিতি আছে, বিপজ্জনক ইয়ার সম্মুখীন হয়েছে। কিন্তু কথা হলো, এই ভারতবর্ষের ভিতরে এই যে আমাদের এই এলাকাটা, উত্তর পূর্ব ভারতে বিশেষ করে এই যেটা চিকেন নেক বলা হয়, বা আসাম, মানে বিহার, এই এলাকার ভিতরে এটা হচ্ছে অনুপ্রবেশকারী স্বর্গরাজ্য। এখানে যা হচ্ছে মানে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু এটা ইমিডিয়েট এটা সলভ করা দরকার, যেটা ভারত সরকার, ভারত পক্ষ থেকে ইলেকশন কমিশনার সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি যে ভালো রেজাল্ট হবে। এই যে বারবার এসআইআর এর কথা উঠছে, এবং এই অনুপ্রবেশকারী যারা রয়েছে, আপনারাও বারবার বলেছেন যে তারা ভুয়ো নথি বানাচ্ছে। এর পিছনে কারা রয়েছে ভুয়ো নথি বানাচ্ছে বাইরে থেকে এসে? আমি যেটা দেখলাম, বা সবাই জানে, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি, বহুত এখানে লোক একটা এজেন্সি খুলে, জায়গায় জায়গায় এজেন্সি খুলে রেখেছে, তাদেরকে আধার কার্ড করে দেওয়া হয়, ভোটার লিস্টে করা যায়। এর পিছনে দায়ী কারা? জানো তো, পলিটিক্স। যেমন কিছুদিন আগে আমি ওই দেখলাম, ওই তৃণমূল কর্মীরা এরা ডিক্লেয়ার করছে অমুক, ওই কয়েকজন নেতার নাম বললো, ওনার কাছে যান, যত বাংলাদেশে আসছেন তাদেরকে ঠিক করে দেবে। এই রকম কথা, তাদের খুব দুঃখজনক কথা। সে কারণেই কি এসআইআর নিয়ে বারবার শাসক দল হুমকি দিচ্ছে? ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কোচবিহারের সাংসদ, তারা হুমকি দিচ্ছেন এই এসআইআর হলে পরে রক্ত গঙ্গা বইবে, এই ধরনের কথা চলছে। না, এটা এসআইআর হলে রক্ত গঙ্গা বইবে, এটা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, যদি কিছু কেউ করে তাহলে গভর্নমেন্ট যে মেশিনারি আছে সেই ইউটিলাইজ করবে।
সামনেই বিধানসভা ভোট, তার আগে এসআইআর হলে নাম বাদ পড়তে পারে 2.5 থেকে 3 লক্ষ, এমনটাই কিন্তু যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তারা মনে করছে। আপনার কি মনে হয় কত নাম বাদ পড়তে পারে? না না না, বেশি 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 হবে। যদি এসআইআর ঠিক মতো করে তাহলে কমসে কম এখানে তো তখনকার 81-এ 84-এ যেটা রিপোর্ট আছে তাতে 4 কোটি মানুষের এখানে অনুপ্রবেশকারী আছে। সেখানে কমসে কম এখানে যদি হয় কমসে কম তো 1 কোটি মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া দরকার। না, সেই কোচবিহারের ক্ষেত্রে যেমন 25 লক্ষ ভোটার রয়েছে, যদি এসআইআর হয় সেক্ষেত্রে কত বাদ যাওয়ার মনে করছেন, যে কত বাদ যেতে পারে? মানে এখানে যে এসআইআর যদি হয় তাহলে আমার পূর্ণ বিশ্বাস যে কমসে কম 50% বাদ যাবে। তাহলে পরে তো সামনের বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে কার জয় অবশ্যম্ভাবী যদি এসআইআর ঠিক থাকে? যারা ভালো কাজ করবে তাদের জয় হবে। সরাসরি ভাবে কিন্তু অনন্ত মহারাজ বললেন যে যদি এসআইআর হয় সেক্ষেত্রে প্রায় 50% নাম বাদ যাবে। ইতিমধ্যে শাসক দল তা নিয়ে নতুন করে তরজা শুরু করেছেন, ভয় দেখাচ্ছেন, আর বিরোধীরা সরব হয়েছেন এসআইআর এর পক্ষে। এখন দেখার এসআইআর আসার পর কোচবিহারের ভোটার যে তালিকা তার সংখ্যা কি দাঁড়ায়। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা।